অনেকদিন পরে দেখতেছি বললে কিনা জানি না, এবার ঢাকা প্রিমিয়ার লিগ গড়পড়তার চেয়ে ভালো লাগতেছে আমার। এটা আপনারা যারা গত কয়েক বছর ধরে নিয়মিত দেখেন তারা হয়তো হাসতে পারেন যে আপনি অনেকদিন পরে লিগ দেখতেছেন, এর জন্য সব কিছু আপনার ভালো লাগতেছে। হতে পারে, এই যুক্তি আমি মেনে নেই। তবে একটা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে এবারে ঢাকা লিগটা আসলে একটু অন্যরকম। এবার ঢাকা লিগে 12টা দলের মধ্যে 5টা দলের ক্যাপ্টেনের বয়স 30-এর কম, এর মধ্যে 4টা দলের ক্যাপ্টেনের বয়স 27 বা এর চেয়েও কম। এইটা কিন্তু আমাদের জন্য সত্যিই একটা সুখবর। সুখবর এই অর্থে যে আমাদের তো ওই অর্থে লিডারশিপ ট্রেনিং ক্রিকেটারদের হয় না। এইচপিতে টুকটাক এখনও হয় কিনা জানি না, গড়পড়তায় এই জিনিসটা খুব বেশি হয় না। কিন্তু লিডারশিপ ট্রেনিংটা খুব জরুরি, খুব জরুরি। এবং এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা সাফার করি, প্রায় সাফার করি। দেখবেন আমরা একজন ভালো ক্যাপ্টেন পাই না, যার ভিতরে ক্যাপ্টেন্সি স্কিল আছে, সে পারফর্ম করতে পারে না, তারপরও তাকে আমাদের বয়ে নিয়ে বেড়াতে হয়। আবার খুব ভালো ক্যাপ্টেন হইলেও হইতে পারতো, তার ওই লিডারশিপ ট্রেনিং না থাকার জন্য আমাদের তার কাছ থেকে লিডারশিপ নিয়ে নিতে হয়। এই জিনিসটা আমাদের সাফার করায়। ফলে আমাদের একটা লিডারশিপ ট্রেনিং অফিসিয়ালি না থাকলেও সেই জিনিসটা এবার ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালোভাবে হচ্ছে এবং সেটা অনফিল্ড একটা ট্রেনিং হচ্ছে। তা আজকে আমি একটু এই লিডারশিপ ট্রেনিংটা আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে যেটা হচ্ছে এ দিয়ে আমাদের বাচ্চারা কীরকম উপকৃত হচ্ছে সেটা একটু বলবো, এবং লিডারশিপ ট্রেনিংটা আসলে কতটা জরুরি সেটার জন্য আমরা কী কী সাফার করছি সেটাও একটু বলবো। শুরুতেই ওই 4 জনের কথা বলি যে 4 জনের জন্য আজকের কন্টেন্টটা করতে বসছি। সেই 4 জন হচ্ছে আমাদের 4টা দলের ক্যাপ্টেন যাদের বয়স 27 বা তার চেয়ে কম। দুজন তো আপনাদের খুব চেনা, প্রথমত আকবর আলী, 23 বছর বয়স, আমাদের যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সে ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরে ক্যাপ্টেন্সি করতেছে। সে এবারও সেই ধারাবাহিকতায় লিজেন্ড অফ রূপগঞ্জের ক্যাপ্টেন্সি করতেছে। এটা আমাদের জন্য খুব ভালো খবর। সবচেয়ে বিস্ময়কর খবর হচ্ছে আজিজুল হক তামিমের ক্যাপ্টেন্সি পাওয়াটা। আজিজুল হক তামিম এবছরই প্রথম প্রিমিয়ার লিগ খেলতেছে এবং এবছর সে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেছে। এই গুলশান ক্রিকেট ক্লাবের কিন্তু পরোক্ষ হইলেও মালিকানায় আছে আমাদের তামিম ইকবাল। সেই গুলশান ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন্সি করতেছে আজিজুল হক তামিম। তামিমকে নিশ্চয়ই আপনি জানেন। এখন যে আমাদের আন্ডার-19 টিমটা, বর্তমান আন্ডার-19 টিমটা, এই টিমটার ক্যাপ্টেন হচ্ছে আজিজুল হক তামিম এবং তার বয়স গুনে গুনে মাত্র 17, মাত্র 17 বছর বয়স। এই বয়সে তার হাতে একটা প্রিমিয়ার লিগের দল তুলে দেওয়া হয়েছে এবং তার দলে কিন্তু লিটন দাসের মতো খেলোয়াড় আছে, যে সম্ভবত কদিন পরে আমাদের আবার টি-20 দলটার ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছে। লিটন থাকা সত্ত্বেও আজিজুল হক তামিমকে এই যে দায়িত্ব দেওয়াটা, এটা অনেক 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 পজিটিভ একটা ডিসিশন। এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট না করে পারি না এবং আজকের কন্টেন্টটার ধারণাটাই আসছে আমার এই আজিজুল হক তামিমের ক্যাপ্টেন্সি দেখে। এছাড়া আর দুজন আছে যাদের উল্লেখ করাটা আপনারা একটু বিরক্ত হইতে পারেন বা বলতে পারেন যে এটা খুব অর্থহীন। একজন হচ্ছে রায়ান রাফসান রহমান। এই নামটা বাংলাদেশের ক্রিকেটে এখনও খুব পরিচিত না। রায়ান রাফসান কিন্তু ব্যাচ যদি আপনি হিসাব করেন তাহলে ও পিনাক ঘোষদের ব্যাচ, মানে মিরাজদের জাস্ট পরের ব্যাচটাই। 2016-17 ও আন্ডার-19 ডাক পাইছে। কিন্তু এই ছেলেটা যে কারণেই হোক ঘরোয়া ক্রিকেটও খুব বেশি দূর আগাতে পারে নাই। এবার সে শাহিনপুকুরের ক্যাপ্টেন্সি করতেছে। আরেকটা বলবো আমি জাকির হাসানের কথা। জাকির হাসানকে আপনারা মনে করতে পারেন যেহেতু অলরেডি ন্যাশনাল টিমে খেলে ফেলছে, তাহলে ওকে ক্যাপ্টেন্সি দেওয়াটা কেন আলোচনায় আসবে? অবশ্যই আলোচনায় আসবে। জাকিরেও কিন্তু আপনাদের যেরকম সিনিয়র মনে হয়, যেহেতু অনেক দিন ধরে দেখতেছেন চোখের সামনে ঘরোয়া ক্রিকেটে খুব পারফর্ম করে, আবার ন্যাশনাল টিমে খেলে ফেলছে, এই জন্য মনে হয় জাকির বোধহয় বুড়ো হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওরও বয়স কিন্তু মাত্র 27। এদেরই তো আসলে লিডারশিপ ট্রেনিংয়ের দরকার। এবার আমি একটু বলি যে এই 4 জন কীভাবে উপকৃত হচ্ছে এবারের এই ক্যাপ্টেন্সিটা পেয়ে। তার চেয়ে বড় কথা যে এদেরকে দিয়ে আমরা কি পাবো ভবিষ্যতে যদি এরা সত্যিকারের এই ট্রেনিংটা রিসিভ করে। আকবরকে দিয়ে শুরু করি। আকবর আমাদের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। একদিক থেকে মনে হতে পারে যে ওর আসলে লিডারশিপ ট্রেনিংয়ের দরকার নাই, কারণ ও তো একটা লিডারশিপ দিয়ে একটা ওয়ার্ল্ড কাপ জিতে আছে। না রে ভাই, খুব দরকার আছে। আপনি আইএস লেভেলে ক্যাপ্টেন্সি করা এবং ইন্টারন্যাশনাল লেভেলে ক্যাপ্টেন্সি করা, এর মাঝখানে ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি করা, তিন রকম সিনারিও। এই 3 সিনারিও পার হয়ে যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে না যান সেক্ষেত্রে আপনি খাবেন। এবং এই প্রমাণ আমরা এজ লেভেলে বহুত দেখছি। এজ লেভেলে বহুবার আমরা দেখছি যে যারা খুব ভালো ক্যাপ্টেন্সি করছে, মিরাজ আমাদের চোখের সামনে উদাহরণ। মিরাজ আন্ডার-13 থেকে ক্যাপ্টেন্সি করে। মিরাজকে আমরা ধরেই নিচ্ছিলাম যে নেক্সট জেনারেশন ক্যাপ্টেন, কিন্তু আমরা দেখছি সে ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ক্যাপ্টেন্সির সুযোগ না পাওয়ায়, যদিও তামিম তাকে বেশ কিছু সুযোগ দিছিল, তারপরেও অত বেশি ঘরোয়া ক্যাপ্টেন্সি ও করার সুযোগ পায় না। যেটার ফলে আমরা দেখছি মিরাজ যখন জাতীয় দলে ক্যাপ্টেন্সি করছে, স্টপ গ্যাপ ক্যাপ্টেন্সি করছে,
শান্তর অনুপস্থিতিতে। শান্ত ছিল কিন্তু তার ডেপুটি আন্ডার-19-এ, কিন্তু সেই শান্ত ক্যাপ্টেন হিসেবে ভালো করছে। আবার শান্তর অনুপস্থিতিতে মিরাজ যখন করছে আমরা দেখছি যে খুবই ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি করতেছে এবং বেশিরভাগ সময় বুঝতেছে না হোয়াট টু ডু। এটার কারণ কি, এজ লেভেলে যতটুকু কম্পিটিটিভ ক্রিকেট হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কম্পিটিশনের লেভেল অনেক হাই, ইন্টেন্সিটি অনেক হাই। যদিও আমাদের ঘরোয়া ক্রিকেটেও ইন্টেন্সিটি অত বেশি না, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের ব্যাপারে এটুকু অস্বীকার করা যাবে না যে মরতে মরতেও এখনও যেটুকু বেঁচে আছে। এক সময় তো ঢাকা প্রিমিয়ার লিগের ইন্টেন্সিটি আমি মনে করি ইন্টারন্যাশনালের চেয়ে বেশি ছিল। আমি নিজে সেই সময়টা দেখছি যে একটা বল নিয়ে যে টান টান উত্তেজনা খেলোয়াড়দের মধ্যে কাজ করতো একটা ডেলিভারি নিয়ে, ওটা তো বিরাট একটা ব্যাপার ছিল। সেই জিনিসটা অনেক অবক্ষয় হয়েছে। এখন খেলোয়াড়রা সবাই পার্সোনাল বন্ধুত্ব, টিমগুলো সব সিন্ডিকেট হয়ে গিয়ে ওই কম্পিটিশন লেভেলটা অনেক ফল করছে। স্টিল আমি মনে করি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে কম্পিটিটিভ টুর্নামেন্ট এটা। ফলে এইখানে ক্যাপ্টেন্সি করার একটা প্রভাব, একটা আসর তার ভবিষ্যৎ জীবনের উপরে পড়ে। সেই ট্রেনিংটা আকবরের জন্যও দরকার। এবং আকবরের সৌভাগ্য এইটা যে আজকে আজিজুল হক তামিমকে যেভাবে ট্রিট করতেছে আমাদের ঘরোয়া ক্রিকেট, সেই একইভাবে আকবরকে অনেকটা ট্রিট করা হয়েছে। আকবর বিশ্বকাপ জিতে আসার পর থেকে আকবর যত রকম দলে খেলছে, এটা বাংলাদেশে আমি মনে করি আকবরের এই সৌভাগ্য। যেমন আমরা বলি যে আমাদের সিনিয়ররা স্পেস দেয় না, একই রকম এটাও মানতে হবে যে এই জায়গাগুলোতে আকবরের যতখানি স্পেস আমাদের সিনিয়ররা দিচ্ছে গত 2-3 বছর, এটা আমি কল্পনা করি নাই কখনো। আকবর যখন যে টুর্নামেন্ট খেলছে তার টিমে দেখা গেছে তামিম আছে, সাকিব আছে, বড় বড় নাম আছে, মুশফিক আছে, এরকমও হয়েছে, কিন্তু ওরা ক্যাপ্টেন্সি তারে দিয়ে দিছে। আকবর রংপুরের ফার্স্ট ক্লাস টিমের ক্যাপ্টেন্সি করে। রংপুরে ফার্স্ট ক্লাস টিমে কারা কারা খেলে আপনি চিন্তা করেন। এই কদিন আগে NCL T20 হলো, ওখানে ক্যাপ্টেন্সি করছে। এবার ঢাকা লিগে ক্যাপ্টেন্সি করতেছে এবং তাও খুব প্রমিনেন্ট একটা দল, মানে রীতিমতো শিরোপার রেসে আছে এরকম একটা দল, লিজেন্ড অফ রূপগঞ্জ, সেই দলটার ক্যাপ্টেন্সি করতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে আকবর ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ট্রফিও জিতে ফেলছে, লাস্ট NCL ট্রফিও সে জিতছে। ফলে আমি মনে করি এটা আকবরের জন্য দুর্দান্ত গ্রোমিং হচ্ছে। হ্যাঁ, আকবরকে নিয়ে আলাদা আলোচনা করলে অবশ্যই বলবো যে তার ব্যাটিংয়ের আকাশ পাতাল চেঞ্জ না করলে এটার কোনো আউটপুট আমরা জাতীয় দলে পাবো কিনা আমি খুবই সন্দিহান। তাকে পেস বল খেলার মানটা অনেক বাড়াইতে হবে, তাহলে হয়তো এটার পুরো আউটপুটটা, ক্যাপ্টেন উইকেট কিপার যে আকবর, এটাকে আমি মিস করতে চাই না। এরপর আসেন আজিজুল হক তামিমের কথায়। আজিজুল হক তামিমকে আমি কালকে একটা ছবিতে দেখতেছিলাম, ফেসবুকে কেউ একজন পোস্ট করছেন, ছবিটা আমার মাথা থেকে যাচ্ছে না। মানে এই ছবিটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটে প্রত্যেকটা টিমে ছড়ায় দেওয়া উচিত যে আপনারা সবাই এই কাজটা করেন। সব টিমে যারা সিনিয়র ক্রিকেটাররা আছেন তারা এটা করেন, হয়তো তারা করতেছেন, আমরা তো সবাই এই ছবি দেখতে পাচ্ছি না বলে বুঝতেছি না। ছবিটা হচ্ছে এরকম যে আজিজুল হক তামিম খুব শক্ত হয়ে সামনের দিকে তাকায়, কিন্তু কিন্তু মনোযোগটা লিটনের দিকে রেখে বসে আছেন। পাশে লিটন দাস কথা বলতেছেন, সামনের চেয়ারের উপরে পা দিয়ে হাতে কিছু একটা দেখাচ্ছেন, মোস্ট প্রবাবলি কোনো ব্যাটিং গ্রিপ বা কিছু একটা বলতে চান, যাই বলো। দেখেন আজিজুল হক তামিমের বয়স হচ্ছে 17, সে বর্তমান আন্ডার-19 টিমটা লিড করতেছে। সে একজন টপ অর্ডার ব্যাটসম্যান, সে একজন স্পিনার, মানে সে খুব ভালো শার্প একজন অলরাউন্ডার। লাস্ট ম্যাচেও সে 2টা উইকেট নিয়েছে, টপ অর্ডারে বেশ কিছু রান করছে। এখন এই ছেলেটা গ্রুমিং তাহলে কার কাছে হচ্ছে দেখেন, লিটনের কাছে হচ্ছে। আপনি লিটনের পারফরমেন্স ভুলে যান। লিটনের যে ব্যাটিং স্ট্যান্ডার্ড, শুধু সেইটাই মাথায় রাখলে বলতে পারবেন যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাটিং শেখানোর জন্য, জুনিয়রদের ব্যাটিং শেখানোর জন্য লিটনের চেয়ে বড় নাম হতে পারে না। এবং ওর যে ক্রিকেট সেন্স, ওর যে ক্রিকেট বোঝাপড়া, সেটা খুব সামান্য হলেও কথা বলে আমি বুঝছি ওর ক্রিকেট বোঝাপড়া ধরেন অ্যাভারেজ বাংলাদেশ লেভেলে না, এটা আশরাফুল লেভেলে। খুব দুঃখজনক সত্য হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ ক্রিকেট বোঝাপড়া খুব কম। ক্রিকেট বোঝাপড়া কি এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা আজকে আর না করে, কিন্তু তামিম ইকবাল, আশরাফুল, এরকম মাত্র 2-3 জন ক্রিকেটার আপনি সিনিয়রদের মধ্যে পাবেন যাদের ক্রিকেট বোঝাপড়া খুব ভালো। হান্নান ভাই, আমাদের হান্নান সরকার, সেও ক্রিকেট খুব ভালো বোঝে। এবং বর্তমানের দিকে যদি আপনি তাকান তাহলে আমি মুবিনুল আর লিটন ছাড়া তেমন কাউকে দেখি না যারা ক্রিকেটটা খুব ভালো বোঝে। সেই লোকের কাছ থেকে তামিমের ট্রেনিং হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। একই সঙ্গে ক্যাপ্টেন্সি, লিটন যতটুকু ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন্সি তো করছে, ওইখানেও তো কিছু টিপস সে পাবে অনফিল্ড যখন সে ক্যাপ্টেন্সি করতেছে। গুলশানের মতো একটা নতুন দল, তামিম যেহেতু ওই দলের কোনো না কোনোভাবে স্টেক হোল্ডার, মানে তামিম ইকবাল, সপ্তাহে একদিন হলেও তাদের হয়তো দেখা হবে। তামিম ইকবাল মাঝে মাঝে নিশ্চয়ই বলবে যে তুমি এইভাবে করো, ব্যাপারটা এইভাবে করো, তোমার লাস্ট ম্যাচে দেখলাম এইটা করতে। ওটা এমন না যে ওই দলটারে সে শিখায় দিবে, ওটা হচ্ছে তার একটা জুনিয়র উঠে আসতেছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে যখন, নিশ্চয়ই তামিমের কনসেন্টও নেওয়া হয়েছে, কারণ ওই ম্যানেজমেন্টে তো ক্রিকেট বোঝাপড়ার লোক হচ্ছে তামিম।
ফলে নিশ্চয়ই মালিকরা তামিমরেও জিজ্ঞেস করছেন যে আজিজুল হক তামিম, এই যে বাচ্চা ছেলেটা, ওরা কি ক্যাপ্টেন্সি দেওয়া যায়? এই জায়গায় তামিমের সায়টা নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গায় আজিজুল হক তামিম মারাত্মক উপকৃত হবে, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি। এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কেমন করবে জানি না, কিন্তু আজিজুল হক তামিম অন্য লেভেলে পারফর্ম করবে। এবার বাকি দুইজন সম্পর্কে একটু সংক্ষেপে বলি। রায়ান রাফসান, সে আসলে কতদূর যাবে তার খেলা আমি কিচ্ছু দেখিনি, কিন্তু আমি মনে করি না যে সবাইকে আসলে জাতীয় দলে পৌঁছাইতে হবে। এই যে একটা অদ্ভুত রেস, এটা না থাকলেও চলে। একটা বাচ্চা যখন শখের বসে ব্যাটটা ঝুলাতে ঝুলাতে মাঠে যায়, ওর জাতীয় দলের চাপ না থাকলেও চলবে। সবাইকে তো জাতীয় দলে খেলতে হবে না, জাতীয় দলে খেলবে সব মিলে হয়তো 20-25 জন ছেলে একটা প্রজন্মে। সেখানে আমাদের একটা প্রজন্মে ক্রিকেটার তো দরকার কমপক্ষে 2-2.5 হাজার। ফলে এই 2-2.5 হাজারের সবাই যে লিডারশিপ ট্রেনিং করে ন্যাশনাল টিমে গিয়ে সেটা কাজে লাগাবে তা জরুরি না। আপনারা জানেন যে বাংলাদেশেই এরকম অনেক লিজেন্ডারি ক্যাপ্টেন ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন যারা কখনো ন্যাশনাল টিমে খেলেন নাই। এই মুহূর্তে আমার আনিসুর রহমান সঞ্চয়ের কথা মনে পড়তেছে, রাজশাহীর ক্যাপ্টেন ছিলেন। বলা যায় রাজশাহীর যে বৃহত্তর রাজশাহীর যে একতা এবং বৃহত্তর রাজশাহীর বাংলাদেশের ক্রিকেটের যে প্রবল দাপট, এটার সবচেয়ে বড় মেন্টর ছিলেন সঞ্চয় ভাই। তারই সঙ্গে খালেদ মাসুদ পাইলট তার বন্ধু, তারা দুইজনই মূলত রাজশাহী দলটাকে ওরকম একটা শেপ দিয়েছেন। কিন্তু ওরা সবাই কিন্তু সঞ্চয় ভাইয়ের ক্যাপ্টেন্সি মেনে নিয়েছিল। ওই টিমে সঞ্চয় ভাই ছাড়া অলমোস্ট সবাই ন্যাশনাল স্টার ছিল। তখন কিন্তু রংপুর আলাদা দল ছিল না, রংপুর কিন্তু তখন রাজশাহীর অংশ ছিল। ফলে আপনি চিন্তা করেন যে ওই বৃহত্তর রাজশাহী একটা বিভাগীয় দল, ওই দলটায় অলমোস্ট সবাই ন্যাশনাল স্টার। সবচেয়ে পিচ্চি ছেলেটা মানে ধীমান ঘোষও তখন ন্যাশনাল ক্রিকেটার। সেই দলটার লিডার হচ্ছেন আনিসুর রহমান সঞ্চয়, এবং সবাই তার লিডারশিপ মেনে নিচ্ছে। আপনি এদের সঙ্গে যেখানে বসে কথা বলেন তারা দাবি করবে যে সঞ্চয় ভাই অন্য লেভেলের জিনিস। সঞ্চয় ভাই কোনোদিন ন্যাশনাল টিমে খেলে নাই, সেটা হয়তো তার পার্সোনালি ক্ষতির কারণ হয়েছে, কিন্তু আমাদের ক্রিকেট তো ক্ষতিগ্রস্ত হয় না। এবং সঞ্চয় ভাই সেটা নিয়ে কখনো বদারও ছিলেন না, তার এই শিষ্যরাও কখনো বদার ছিলেন না। এরকম ক্যারেক্টার সিলেটে আছে, খুলনায় আছে, অনেকে আপনি পাবেন যারা সারা জীবন ঘরোয়া ক্রিকেটটারই দিয়ে গেছে। আমি জানি না রায়ান রাফসান এই অভিজ্ঞতাটারে ইন্টারন্যাশনালে নেবেন কি নেবেন না, তবে যদি নাও নেন তাতে ক্ষতির কিছু নাই। ঘরোয়া লেভেলে তো একটা ভালো ক্যাপ্টেন পাওয়া যাবে। ও যেহেতু ভালো গ্রুমিং হচ্ছে, ওর টিমেও কয়েকটা সিনিয়র খেলোয়াড় আছে, তাদের কাছ থেকে শিখতেছে, ওর এই ধারাবাহিকতাটা টিকে থাকলে ওর কাছ থেকেও অনেকে শিখবে। এরপর আসেন জাকিরের কথায়। জাকিরের ব্যাপারে আমি খুবই অপটিমিস্ট, এবং আমি পার্সোনালি মনে করি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও জাকিরের থাকা উচিত ছিল। তার সুন্দর ব্যাটিং, একই সঙ্গে সে ব্যাকআপ কিপার হিসেবে কাজ করতে পারে। যদিও তার কিপিং অনেকের চেয়ে, মানে জাকির আলী অনেকের চেয়ে অনেক ভালো না, স্টিল আমি মনে করি অনেকের চেয়ে সে একটু আগায় আছে। মানে ব্যাকআপ কিপার হিসেবে আপনি যদি ভাবেন তাহলে জাকির হোসেন ঠিক আছে। আর জাকিরেরও বয়সটা 27, ন্যাশনাল টিমে খেলে ফেলছে। কে জানে যে ও হয়তো সিনিয়র হইতে হইতে মানে 30-31 যাইতে যাইতে আমাদের ন্যাশনাল টিমে জাকিরের ক্যাপ্টেন হিসেবে দরকার হলো। সেই ক্ষেত্রে জাকিরের কিন্তু দুর্দান্ত একটা গ্রুমিং হচ্ছে। এই জায়গাটায় আমার বলতে পারলে খুব ভালো লাগতো যে আবাহনী মোহামেডান ওই পথে হাঁটছে। মোহামেডানের হৃদয় ছিল, হৃদয়কে দায়িত্বটা দিতে দেখলে আমার খুব ভালো লাগতো, কিন্তু মোহামেডান ট্র্যাডিশনাল হতে গেছে, তারা তামিম ইকবালের দায়িত্ব দিচ্ছে। আবাহনীতে একই রকম নাজমুল হোসেন শান্ত দায়িত্ব পাচ্ছেন, কিন্তু আবাহনীতে আবার ছিল মাহফুজ রাব্বি। মানে এই ঠিক আজিজুল হক তামিমের আগের যে আন্ডার-19 ক্যাপ্টেনটা, সেই মাহফুজ রাব্বি ছিল আবাহনীতে, এবং মাহফুজ রাব্বিও কিন্তু একটা এশিয়া কাপ জিতছে। ফলে মাহফুজ রাব্বিকেও আমাদের গ্রুমিং করার এটা একটা ভালো সময় ছিল। মাহফুজ রাব্বি আর হৃদয়কে ক্যাপ্টেন্সিতে দেখলে ভালো লাগতো। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে তামিম কিন্তু নর্মালি এই ডিসিশনটাই নেয়। সেটা তো আপনারা গুলশানের ব্যাপারটাই বুঝতেছেন, যে সে দলে থাকলেও সেটা আজকে 4-5 বছর ধরে সে করে। আর এখন তো সে ইন্টারন্যাশনাল থেকে সরে গেছে, ফলে এখন আরও বেশি করবে। কিন্তু এখানে হয় কি, এখানে ম্যানেজমেন্টের কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। ম্যানেজমেন্ট টিম করছে, মোহামেডান বহুকাল পরে চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করছে, বহুকাল পরে। অ্যাকচুয়ালি নানা রকম কারণে মোহামেডান এতকাল চ্যাম্পিয়নশিপের দৌড়ে ছিল না, ফলে ওরা চ্যাম্পিয়নশিপ কনফার্ম করার জন্য যা যা করণীয় তাই করবে। ওরা এই জায়গাটায় জাতীয় উন্নয়নের জন্য তামিম যদি কোনো প্রস্তাব করে সেটা অবজ্ঞা করবে, এটাই আমি বুঝি। ফলে এখানে তামিমের কিছু করার ছিল না। একই কথা আবাহনীর ক্ষেত্রেও সত্যি। আবাহনীর এবার আবার উল্টো চিত্র। আবাহনী হচ্ছে এবার একটু বিপাকের মধ্যে আছে, তারা খুব ভালো নামের পেছনে দৌড়াতে পারে না। সেখানে শান্ত থেকে গেছে, তাদের এখানে মিঠুন থেকে গেছে, সৈকত থেকে গেছে, এর মধ্যে থেকেই তারা ক্যাপ্টেন করবে। যেহেতু ন্যাশনাল টিমের ক্যাপ্টেন শান্ত, ফলে শান্তকেই দিছে। তারাও ওই ঝুঁকিটা নিতে চায় না যে মাহফুজ রাব্বিরে ক্যাপ্টেন্সি দিলে আবাহনী যেমন অবস্থায় থাকুক, বিপর্যয়ে থাকলেও তারা তো চাইবে চ্যাম্পিয়নশিপ রেসে থাকতে।
ফলে তারা ওই রেস থেকে ছিটকে যায় কিনা এই ঝুঁকিটা তারা নিতে চায় না। যাই হোক, সব মিলে 4টা যে এরকম সিদ্ধান্ত হয়েছে যে বাচ্চাদের হাতে ক্যাপ্টেন্সি দেওয়া, এটাই আমি যথেষ্ট খুশি। দেখেন, মানে যে জন্য খুশি সেটা হচ্ছে যে শুরুতে যেটা বলছিলাম যে আমাদের লিডারশিপ ট্রেনিং ওই অর্থে হয় না। আপনি যদি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার দিকে তাকান, ওদের এনসিএতে যে বাচ্চারা বয়সভিত্তিক ক্রিকেট শুরু করে তাদের জন্য রীতিমতো আলাদা লিডারশিপ ট্রেনিংয়ের কোর্স থাকে। তোমাকে এটা করতেই হবে, এর কোনো বিকল্প নাই। মানে যে 15টা ছেলে আন্ডার-19 খেলতে যায়, ওর প্রত্যেকের লিডারশিপ ট্রেনিং করে যেতে হয়। তারা থিওরিটিক্যালি এটা পড়ে, তারপরে সেটা মাঠে ইমপ্লিমেন্ট করতে হয়। নির্দিষ্ট করে ম্যাচ দেওয়া হয় যে এই ম্যাচটায় তুমি ক্যাপ্টেন্সি করবে, এই ম্যাচটায় তুমি ক্যাপ্টেন্সি করবে। ফলে ওরা যে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই দায়িত্বে আসে, সেই তখন ভালো ক্যাপ্টেন হয়ে যায়। এইটা কোনো আকাশ থেকে পড়া ব্যাপার না। আমাদের এখানে এটা প্রাতিষ্ঠানিকভাবে খুব বেশি হয় নাই। আমি একদম চোখে আঙুল দিয়ে বলতে পারি যে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে 3জন মাত্র খেলোয়াড়দের নিয়ে বোর্ড পরিকল্পনা করছে ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসাবে। প্রথম এটা করছিল নাফিস ইকবালের ক্ষেত্রে। নাফিস ইকবাল যখন 15-16 বছর বয়স, তখন থেকে বোর্ড ধরে নিয়েছিল যে ও নেক্সট ক্যাপ্টেন, এবং আন্ডার-13 থেকে আন্ডার-19 পর্যন্ত টানা ক্যাপ্টেন্সি করছে। এর মধ্যে মাথায় রাখবেন যে ও যখন আন্ডার-17-এর ক্যাপ্টেন, তখন ওর আন্ডারেই কিন্তু মাশরাফি প্রথম ইন্টারন্যাশনাল খেলে। মানে মাশরাফির প্রথম ক্যাপ্টেন কিন্তু নাফিস ইকবাল। শুধু মাশরাফি না, নাফিস ইকবালের ওই দলটা আপনি বলতে পারেন একটা গোল্ডেন টিম ছিল। মানে ওই দলটা কে ছিল না? জুনায়েদ ছিল, অমি ছিল, তালহা ছিল, সবার নাম তো এই মুহূর্তে সৈয়দ রাসেল ছিল। মানে বিস্ময়কর একটা টিম। ওই টিমটা অলমোস্ট নাফিস ইকবাল ছাড়া সবাই পরে ন্যাশনাল টিমে সুপারস্টার হয়েছে। নাফিস ইকবালও প্রায় হচ্ছিল, টেস্ট সেঞ্চুরি ছিল, কিন্তু দুর্ভাগ্য তাকে ওইখান থেকে ছিটকে দিয়েছে। এবং ওর টিমমেটরা এখনও বলে নাফিস ইকবাল সম্ভবত বাংলাদেশের ডোমেস্টিকের ওয়ান অফ দি বেস্ট ক্যাপ্টেন। সেটাও ব্রাদার্সে দীর্ঘদিন ক্যাপ্টেন্সি করছে, আমরা দেখছি যে হি ওয়াজ এ ফাইন ক্যাপ্টেন। এরপরে বাংলাদেশে খুব গ্রুমিং করা হয়েছিল তুষার ইমরানকে। গ্রুমিং মানে অফিসিয়াল এরকম লিডারশিপ ট্রেনিং তো না। তুষারকে একদম এজ লেভেলের পর থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে তখন কিন্তু খুব রেগুলার এ দল গঠন হতো, যে জিনিসটা এখন আপনারা দেখেন না। এখন তো এ দল গঠন হয়ই না বললে চলে। তখন কিন্তু এ দল একদম ছায়া দলের মতো ছিল। মানে ন্যাশনাল টিমেরও বেশ কয়েকজন খেলোয়াড় এ দলে রেডি থাকতো সবসময়, যারা একটু যাওয়া আসার মধ্যে আছে তাদেরকে এ দলে রাখা হতো। এবং সেই এ দলটার মোটামুটি পার্মানেন্ট ক্যাপ্টেন ছিল তুষার ইমরান। এবং ধরে নেওয়া হচ্ছিল যে তুষার যে মুহূর্তে ন্যাশনাল টিমে পার্মানেন্ট হবে, ও তখন ন্যাশনাল টিমে ওই যে যাতায়াতের মধ্যে আছে, যে মুহূর্তে ন্যাশনাল টিমে পার্মানেন্ট হবে ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করবে। দুর্ভাগ্যজনকভাবে ও নাফিস ইকবালের মতো নানা কারণে ন্যাশনাল টিমে পার্মানেন্ট হলো না, ওর ক্যাপ্টেন্সিটাও আমরা পেলাম না। এরপর আমাদের বোর্ড খুব টার্গেট করে গ্রুম করছে নাজমুল হোসেন শান্তরে। যদিও নাজমুল হোসেন শান্ত কখনো এজ লেভেল ক্যাপ্টেন্সি করে নাই, এজ লেভেলে সে সবসময় ছিল হচ্ছে মিরাজের ডেপুটি, কিন্তু হাতুরু সিংয়ে তাকে পিক করে হচ্ছে নেক্সট ক্যাপ্টেন হিসাবে। এবং সেই জন্য তাকে একদম বাচ্চা বয়সে নিয়ে যাওয়া হয়েছিল নিউজিল্যান্ড সফরে। এবং সেটা নিউজিল্যান্ডের মতো তাসমানিয়ান এলাকায় কতটা কঠিন জিনিস তুমি কাছ থেকে দেখ। তুমি ড্রেসিং রুমে থাকবা, পানি নিয়ে দৌড়াদৌড়ি করবা, তোমার সিনিয়রদের স্ট্রাগল দেখবা, তোমার সিনিয়রদের পারফরমেন্স দেখবা। এবং ঘটনাচক্রে ওই ট্যুরের শেষ টেস্টে আমাদের অলমোস্ট 5-6 জন খেলোয়াড় ইনজুর্ড হয়ে গেছিলো। এমন একটা অবস্থা হয়েছিল যে হাতুরু সিংকে বোধহয় ব্যাট করতে নামতে হবে, এবং তার সঙ্গে আবার 2-3 জন ক্রিকেটারকে দেশে আগাম ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। মানে ওই ম্যাচটা একটা বিভীষিকাময় ম্যাচ ছিল। পরে হাতুরু সিং নিতান্ত বাধ্য হয়ে একমাত্র অ্যাভেলেবেল ক্রিকেটার ছিল শান্ত, তখন যেহেতু অফিসিয়ালি তার নাম স্কোয়াডে ছিল, তাকে নামায় দিয়েছিল এবং সে ওখানে 60+ একটা ইনিংস খেলছিল। যাই হোক, পরে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু সে অ্যাটলিস্ট আপনাকে এটা মানতে হবে যে টেস্ট এবং ওয়ানডেতে সে কিন্তু গুড ক্যাপ্টেন, এখনও পর্যন্ত আমাদের জন্য ভালো করতেছে। শুধুমাত্র টি-20তে সে যাচ্ছে তাই বলে তার আর কি এই জিনিসগুলো চোখে পড়ে না। নতুবা ক্যাপ্টেন শান্তকে নিয়ে আসলে খুব বেশি আপত্তি করার সুযোগ নাই। এবং আমি বলবো আমাদের এখানে গ্রুম করা একমাত্র ক্যাপ্টেন যে ন্যাশনাল টিমে আসছে এবং সাকসেস পাইছে, সেটা যেমনই হোক সাকসেস কিন্তু পাইছে ভাই। সবসময় সাকসেস ট্রফি দিয়ে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী অ্যাচিভ করছেন এটা দিয়ে বোঝা যায় না। ও ক্যাপ্টেন হিসেবে ভেরি গুড ক্যাপ্টেন, এত অ্যাটাকিং ক্যাপ্টেন, এত সুন্দর ক্যাপ্টেন, কিন্তু নানা কারণে রেজাল্ট পাচ্ছে না। যাই হোক, মূল আলোচনাটা হচ্ছে আমাদের লিডারশিপ ট্রেনিং। এই জিনিসটা যখন রিচার্ড ম্যাকেন্স আমাদের এইচপির দায়িত্বে ছিল, তখন এইচপির কোর্সে ভুক্ত হয়েছিল, তখন এই সাকিবদের ব্যাচটা থেকে শুরু করে লিডারশিপ ট্রেনিং একটা করানো হতো। এখন সম্ভবত এই জিনিসটা একদম অফ হয়ে গেছে। আমি আশা করি ফাহিম ভাই যেহেতু বোর্ডে আছেন, শুধু এই ঢাকা প্রিমিয়ার লিগের লিডারশিপ ট্রেনিংয়ের অপেক্ষায় না থেকে আমাদের বোর্ড একটা লিডারশিপ প্রকৃতপক্ষে লিডারশিপ ট্রেনিংয়ের দিকে আগাবে, এই চাওয়া থাকলো। সবার জন্য শুভকামনা।